তো অনেক দিন যাবতই ঘরে এই কাপড়ের টুকরাটা পড়েছিল, আর সেই টুকরো কাপড় দিয়ে কিন্তু আমি এত সুন্দর একটা টপস বানিয়ে ফেলছি ছোটো খালাম্মার জন্য। তো এই টপসটা আমি কিভাবে বানাইলাম সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে, না হলে কিন্তু একটু বুঝবেন না স্কিপ করলে। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনামিকাস ড্রিম থেকে আমি অনামিকা চলে আসছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো সেলাই কাজটা তো শুরু করব, তার আগে আমার বাড়তি যে বাসার যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করি, তারপরে আমি রেগুলার সেলাই করি। তো সেগুলো আগে করব, তারপরে আমি কিন্তু আপনাদেরকে সেলাই কাজ করব। তো সম্পূর্ণ কাজ দেখাচ্ছি। তো লাউ গাছে তো কোনো লাউ ধরেই না, অনেক দিন আগে কিন্তু লাউ গাছটা বোনা। তো প্রথম অবস্থায় মানে একদম বাড়েই নেই, আস্তে আস্তে করে একটু একটু করে বাড়তে বাড়তে এখন তো মোটামুটি মানে শাক খাওয়ার উপযুক্ত হয়েছে। তো রমজান মাস আসলে সেরকমভাবে কোনো তরকারি সবজির ভালোই লাগে না। তো মনে হলো লাউ শাক অল্প কয়েকটা আইনা শুটকি মাছ দিয়ে যদি রান্না করে মনে হয় ভালো লাগবে, এর জন্য লাউ শাক আনতে গেছি। তো এখানেও মানে বেশ অনেকগুলো নতুন ডগা বের হয়েছে, মানে আমি শুধু ডগা মানে কচি যে ডগা আছে না ওগুলাই নেব, তো শক্ত বেশি ডাঁটে ওগুলো আমি নেব না। তো এখানে কিন্তু আমি অনেকগুলাই ডগা কেটে নিছি। আবার এখানে দেখা যাচ্ছে পেঁপে গাছের মধ্যে কয়েকটা ডগা উঠে গেছে, তো সেগুলো আমি কেটে নিচ্ছি। তো এখানে আবার দেখি কি কতগুলো বরবটিও ধরে আছে। তো বরবটিগুলো আমি এখন তুলবো না, কারণ মানে বরবটি একটা একটা করে সারা জানলার মধ্যেই, তো সবগুলো তুলতে গেলে আমার অনেক টাইম লাগবে। তো সামনে কয়েকটা ছিল সেগুলাই আমি তুলে নিছি। আর এখানে আমি মানে ডগাগুলো যতগুলো কেটে নিছি আমার হয়ে গেছে, বেশি নেব না, কারণ রমজান মাস যেহেতু মানে বেশি নিলে পরে খাওয়া হয় না, ফালিয়ে দেওয়া লাগে তরকারি, এর জন্য আমি বেশি নেব না। এই যে এখানে দেখেন কতগুলো বরবটি আমি তুলে নিলাম, মানে সামনে কতগুলো বড় হয়েছিল তো সেগুলাই। তো এই যে আমার আজকের শাক তোলা হয়ে গেছে, মানে এগুলো হচ্ছে কিন্তু আমার সবজি বাগানের যে সবজি, লাউ শাক বরবটি এগুলাই। তো সবজি মানে লাউ শাক কাইটাই না বাসায় রেখে আবার আপনাদের ভাইয়া বড়ই আনছে অনেকগুলো কিনা, তো বলছে ওগুলা শুকা দিতে ছাদে। তো বড়িগুলা শুকা দেওয়ার জন্য ছাদে চলে আসছি। মানে আমি একটা বস্তা নিয়ে আসছি আর ছেড়ে নিয়ে আসছি, কিন্তু আমার মনে হয় আরও বস্তা নিয়ে আসলে ভালো হতো। তো এখানে আমি সেরিতেও কয়েকটা দিয়ে দিছি। আর বড়িগুলো এতটা টসটসা, যদি রমজান মাস না থাকতো তাহলে কিন্তু বড়িগুলো সব শেষ হয়ে যেত, যেহেতু রমজান মাস খাওয়া হয় না এর জন্য আসলে রয়ে গেছে। তো এভাবে আমি শুকা দিয়ে রাখছি, তারপরে হচ্ছে এগুলা দিয়ে মানে গুড় দিয়ে পাক দিয়ে একটা যে আচার হয় ওই আচারটা আমি বানাবো। তো এটা শুকা দিয়ে আইসা বাসায় আসা যে লাউ শাকগুলো কাইটা রাখছি মানে আয়না রাখছি বাসায়, তো ওগুলো বাইসা রাখবো। আর পরে হচ্ছে এটা আমি রান্না করব, ঠিক আছে। তো এখানে বাঁচতে, তো লাউ শাক বাঁচতে কিন্তু অনেকটা টাইমই লাগে। আর এখানে যে কুচি কুচি লাউ আছে সেগুলো কিন্তু আমি নেব, ফেলে দেবো না। তো এর আগে ওই যে মটরশুঁটি আনছিল আমার বড় খালাম্মা, কিন্তু ছোটো খালাম্মা বড় খালাম্মা দুইজনে মিলাই কিন্তু মটরশুঁটিগুলো সিলিয়ে রাখছে, সেগুলো আর ফ্রোজেন করা হয়নি। তো ফ্রোজেন করার জন্য এগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এইখানে এত পরিমাণ ময়লা ছিল রে বাবা, ছোট ছোট অনেক ময়লা, এগুলা মানে ধুয়ে না রাখলে ফ্রোজেন করলে এগুলো সহ খাওয়া হবে, কারণ যখন রান্না করবো তখন তার আমি ধুবো না, ডাইরেক্টলি দিয়ে দিব রান্নার মধ্যে। এর জন্য ভালো করে ধুয়ে হালকা ভাব দিয়ে তারপরে ফ্রোজেন করছি। তারপরে হচ্ছে আমি এখানে লাউ শাকটা রান্না করতে বসে দিছি। এখানে শুটকি মাছ আগে মশলা কষিয়ে শুটকি মাছটা এখানে দিয়ে দিচ্ছি। তো শুটকি মাছ এটা হচ্ছে ওই যে লোটটা শুটকি আছে না, টুকরা টুকরা করে ওইটা সেদ্ধ করে মাঝখানে যে কাটা সেই ওইটা আমি কাঁটাটা ফেলে দিছি। কাঁটাটা দিলে আসলে কেমন জানি লাগে, এর জন্য আমি কাঁটাটা ফেলে দিছি। কষানো শুটকি মাছটা মশলার সাথে যে এতটাই লোভনীয় লাগছিল, পরে আমি সেখান থেকে অল্প একটু উঠিয়ে রাখছি, যে সন্ধ্যার পরে ভাত খাবো ইফতারের পরে, তো সেই জন্য অল্প করে একটু উঠিয়ে রাখছি। আর বাকিগুলো দিয়ে লাউ শাক রান্না করতেছি। তো লাউ শাক রান্না কিন্তু আমার শেষের দিকে, সম্পূর্ণ ভিডিও নিতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হবে, এই জন্য নেওয়া হয়নি। তো রান্নাটা শেষ করেই আমি এদিকে আসছি জামাটা বানাইতে। আর এখানে হচ্ছে মানে এটা হচ্ছে বেঁচে যাওয়ার টুকরা কাপড় ছিল ঘরে, এখানে কতটুকু কাপড় ছিল সেটা আমার আসলে আগে জানা ছিল না, তাই ভাবলাম আগে কাপড়টা দেখে নিই কতটুকু কাপড় আছে। তো এখানে আমি মানে ফিতা দাগে মাপ দিচ্ছিলাম আসলে কতটুকু কাপড় আছে। তো কাপড় দিয়ে মানে কাপড়টা মাপ দেওয়ার পরে দেখি এখানে 1.5 গজের থেকে একটু সামান্য একটু বেশি পরিমাণে কাপড় আছে। তো একটু চিন্তা ভাবনা করে দেখলাম কোন ড্রেসটা বানালে ভালো হবে, এইটুকু কাপড় দিয়ে
পরের ডিজাইনটা খুঁজে বের করলাম। তো কাপড়টা আমি 4 ভাঁজে ভাঁজ করে মেলিয়ে নিচ্ছি। এখানে পুটের জন্য আমার ছোটো খালাম্মার টপসটার জন্য উপরে পুটের মাপ নিছি হচ্ছে 5 আর হচ্ছে আর্ম হোল নিছি 5.5। তো 5.5 নেওয়ার পরে এইখানে হচ্ছে ওর যেহেতু বুকের মাপ হচ্ছে 24, সেখানে আমি আরও 2 ইঞ্চি লুজ করে নেই। ফিটিং জামা পরানো আসলে ঠিক না, আর ও এমনিতে অনেকটা শুকনা, এই জন্য আরও 2 ইঞ্চি বেশি করে লুজ নিয়ে তারপরে মেজারমেন্ট নিয়ে নিই আমি। তো এখানে মানে বুকের মাপটা মার্ক করার পরে সে হিপে কোনো আসলে মেজারমেন্ট থাকে না এই টপসে। তো এরপর আমি কাপড়টা কেটে নিছি। তো কাপড় কাটার পরে নিচে যে একদম সমান করে কিন্তু কাটা যাবে না, 1/2 ইঞ্চি বেশি নিয়ে এক পাশে নিয়ে কাটতে হবে, তাহলেই মানে জামা কিন্তু অনেকটা এক এক সময় 2 পাশে ঝুলে থাকে, ওই জিনিসটা ঝুলে থাকবে না। এরপরে হচ্ছে আমি গলা কাটবো, আর উপরে যে মানে বন্ধ পাট ছিল সেটা আমি একটু সারিয়ে নিলাম। তো গলার জন্য আমি পাশে নিব হচ্ছে 2 ইঞ্চি, আর ঝুলে দিব সামনে গলা 3.5 ইঞ্চি, আর পিছন গলা দিব 2 ইঞ্চি। তো মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে আমি প্রথমে সামনের গলাটার মেজারমেন্ট অনুযায়ী কেটে নিছি। তো এরপরে হচ্ছে মানে পিছনের গলাটা সরিয়ে, পিছনের পাটটা সরিয়ে তারপর সামনের পাটটা কাটতে হয়, না হলে দুইটা একসাথে নিয়ে কাটলে পরে দেখা যাচ্ছে মানে পিছনের গলাটা বড় হয়ে যায় সামনের গলার মতো। কারণ পিছনের গলার থেকে সামনের গলাটা একটু পরিমাণে মানে লম্বা থাকে, সেটা তো সবাই জানেন। তাছাড়া যেভাবে আমি শিখিয়ে দিচ্ছি মানে দেখিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু নতুনরাও এই ড্রেসটা বানাইতে পারবে একদম ইজিলি। তো এখন উপরে যেহেতু টপস পার্টটা আমার কাটা হয়ে গেছে, আর নিচের যে কুচি পার্ট এটা আমি কাটার জন্য বসে গেছি। তো কুচি পাটের জন্য হচ্ছে উপরে মানে পাশে নিছি 15 আর লম্বায় নিছি 11.5। তো এখানে কিন্তু কাপড়টা আরও যদি বেশি থাকতো তাহলে কুচিটা আরও বেশি দেওয়া যেত, আর মানে তাহলে অনেক সুন্দর লাগতো। যেহেতু কাপড় শর্ট সেজন্য যতটুকু ছিল তো ততটুকু দিয়ে দিছি। তো এখানে আমার যেহেতু কাপড়টা অল্প পরিমাণে ছিল, তাই যে কোনো মানে পাটটা কাটার সময় একটু ভেবেচিন্তে কাটতে হয়। তো নিচের কুচি পাটটা কাটার পরে আমার হচ্ছে হাতার পাটটা কাটতে হবে। তো হাতাটা আমি কুচি কুচি করে দিব, ফ্লপি ফ্লপি থাকবে। তো এখানে হচ্ছে 4 পাট আমি ভাঁজ করে নিয়ে তারপরে হাতার পাটটা আমি কেটে নিয়েছি। তো এইবার হচ্ছে সেলাই করার পালা। তো প্রথমে হচ্ছে আমি জামার পিছনে চেন লাগিয়ে নিব। বাচ্চাদের ড্রেসে সবসময় চেন লাগিয়ে দিলে ওদের পরতে সুবিধা হয়। বোতাম যদি দেওয়া যায় তাহলে কিন্তু একটু প্রবলেমও হয়ে যায়, এই জন্য আমি সবসময় চেনই দিই। তো চেনটা আমার লাল কালার কোনো চেন ছিল কাছে, এর জন্য সাদা কালার চেনটা আমি ব্যবহার করছি। আর চেনটা লাগানো কিন্তু একদম ইজি। এক্সট্রা একটা কাপড় লাগিয়ে তারপরে হচ্ছে সেটার উপর দিয়ে চেন লাগাইতে হয়। তো যারা পারেন তারা তো ইজি, আর যদি কেউ মানে একদম শিখতে চান যে কীভাবে চেন লাগাইতে হয় তাহলে সেটা নিয়েও এক্সট্রা একটা ভিডিও দিব, দেখতে পারবেন। তো আমার চেনটা কিন্তু আমার মানে অলমোস্ট লাগানো হয়ে গেছে। তো এখন হচ্ছে 2 পাট আমি মানে উপরে যে পোট সেখানে জোড়া দিয়ে নিব। উপর নিচের পাটটা রাইখা তারপর উপরে পাটটা, সবসময় ভিতরে পাটে কিন্তু মানে সোজা পাটটা রাখতে হবে, আর বাইরের দিকটা হচ্ছে উল্টা পাটটা রেখে তারপরে পোটটা জয়েন দিতে হবে। আর এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করতে হবে, কাপড় যেন উল্টাপাল্টা না হয়ে যায়। তো আমি 2 পোট একসাথে করে জোড়া দিয়ে দিতেছি, আর 2টা জোড়াই মানে 2 পোট কিন্তু একই রকমভাবে সেলাই করে জোড়া দিতে হবে, আর পোটটা সেলাই করার পরে কিন্তু গলাটা সেলাই করতে হবে। তো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, কাপড়টা যেন উল্টাপাল্টা না হয়ে যায়। নতুন অবস্থায় কিন্তু এই ভুলটা বেশি হয় যখন সেলাই শুরু করা যায়। তো পোট সেলাই করা কিন্তু আমার হয়ে গেছে। তো চেনের পাশ থেকে এখন লেগসটা গলা লাগাইতে হবে, মানে গলাটা ফিক্সড করে কাপড় দিয়ে জয়েন করে লাগাইতে হবে, তাহলে গলাটা মানে গলার কাজ শেষ হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি গলার সেলাই করার জন্য পাইপিংয়ের মতো ক্রস করে চিকন চিকন করে কাপড় কেটে নিয়েছি। তো সেটাই আমি এখন লাগাচ্ছি। তার গলাটা 4-5 দিয়ে লাগানোর পরে একটু মানে কেটে কেটে নিতে হয় যেন ফিনিশিংটা সুন্দর আসে, উঁচু উঁচু না হয়ে থাকে। তো সেভাবেই কিন্তু আমি নিয়েছি, গলাটা কিন্তু এখন মানে একদম ফিনিশিং অনেকটা সুন্দর আসছে। তো আপনারা চাইলে এভাবে গলাটা সেলাই করতে পারেন, আর আমি আমার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে হাতা লাগাবো। তো হাতাটা হচ্ছে আমি আগে যে রেডি করে রাখছি পাশে সেলাই করে চিকন পাইপিংয়ের মতো,
তো একদম শেষ প্রান্ত থেকে আমি হাতা শুরু করব, যেহেতু কুচি দিব ওই অনুযায়ী, এর জন্য শেষ প্রান্ত থেকে শুরু করতেছি। তো এখানে হচ্ছে প্রথমে কত মানে 3-4 ইঞ্চি পর্যন্ত আমি কোনো কুচি দিব না। তো তারপরে হচ্ছে কুচি দিব, মানে একদম হাতার উপরে যেন কুচি কুচি বসে থাকে, ওইটা দেখতে অনেকটা সুন্দর লাগবে আর কি, এর জন্য ওভাবেই দেওয়া। তো লাস্টে 2-3 ইঞ্চির মতো, 3-4 ইঞ্চি না সরি 2 থেকে 3 ইঞ্চির মতো আমি কোনো কুচি দিইনি, তারপর থেকে কুচি দেওয়া শুরু করছি। তারপর আবার মাঝখানে কিছুক্ষণ কুচি দিয়ে আবার ওই পাশে যে নিচে সেখানে আমি আবার কিছুক্ষণ কুচি দিইনি। তো এভাবে কিন্তু হাতাটা আমি কমপ্লিট করছি, আর একইভাবে দুইটা হাতায় কিন্তু আমি করে ফেলছি। দুই হাতা লাগানোর পরে কিন্তু হচ্ছে আমি এক পাশে দুই হাতা মানে দুই পাশে এক পাশ করে জোড়া লাগিয়ে তারপর নিচের যে কুচি সেটা আগে লাগিয়ে নেব। দুই পাশে আগে আমি বন্ধ করব না, এক পাশ আগে বন্ধ করে তারপর নিচের কুচি যেটা সেটা সেলাই করে লাগিয়ে নিছি। এই তো কুচিগুলো আসলে কাপড় যদি আমার আরও বেশি থাকতো কুচিগুলো অনেক হইতো, তো বেশি কুচি হয় নাই, যে পরিমাণ হয়েছে তো মোটামুটি চলে আর কি। কাপড় যেটুকু ছিল সেটা দিয়ে চালিয়ে দিছি। তো কুচিটা দেওয়ার পরে উপরে আমি একটু চাপ সেলাইও দিয়ে নিছি, কাপড়টা যেন বসে থাকে, দেখতেও সুন্দর লাগে, এই জন্য চাপ সেলাইও দিয়ে নিছি। তো এরপরে হচ্ছে মানে উপরে বললাম যে চাপ সেলাই দিয়ে নিছি। তো চাপ সেলাই দেওয়ার পর আরেক পাশ যে খোলা ছিল সেই খোলা দুই পাশ একসাথে করে তারপর সেলাই করে জয়েন করে দিচ্ছি। আর তখন কিন্তু আমার ড্রেসটা পুরোপুরি একদমই রেডি হয়ে গেছে, পরার মতো উপযুক্ত হয়ে গেছে। তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন, পুরো ভিডিওর সাথে ছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এরকম ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর কষ্ট করে একটু লাইক দিয়ে রাখবেন, আর ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই বলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।